মিস নমস্কার। আসসালামু আলাইকুম মিস। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম মিস। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? মিস ভালো আছেন? আলহামদুলিল্লাহ মিস ভালো ভালো আছি। আছি, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। মিস ওয়ালাইকুম আসসালাম। আপনাকে আমার কিছু বলার ছিল। হ্যাঁ বলো। মিস আমি এখনো একটা বই পাইনি। এখন এই বই আমি কোন দিন পাবো, আপনি কি জানেন? গতদিন একটা ডেট দেওয়া ছিল না? সেই ডেটে গিয়েছিলে তুমি? কোন বই ম্যাম পাও নাই? আসসালামু আলাইকুম। কোন বই পাও নাই বলো তো? আমি মিস বিজিএস পাইনি। মিস আসসালামু আলাইকুম। বিজিএস নাই। বিজিএস নাই। বিজিএস বইটা নাই। কেমন? মিস ওটা আর আসবে না? আসলে জানানো হবে। আসলে জানানো হবে, এখন আর কি নাই। ঠিক মিস আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যারা আমাদের রচনা সম্ভারও পাইনি, ওটাও কি আসবে না? আচ্ছা, যারা এসছো তারা আগে উপস্থিতি দিতে থাকো, আমি কথা বলছি। কি বললে আবার একটু বলো দেখি। মিস আমার রচনা সম্ভারও বইটা পাইনি। রচনা সম্ভার আসেই নাই। রচনা সম্ভার আসবে না। হ্যাঁ। ওকে। আচ্ছা, যারা এখন আসলা তারা একটু উপস্থিতি দিয়ে দাও। চ্যাট বক্সে যে উপস্থিতি দিয়ে দাও, মূল আলোচনায় যাবার আগেই সবাই চ্যাট বক্সে যে উপস্থিতি দিয়ে দাও। আচ্ছা, আর তোমরা যারা মিস আমাদের রোল দিবে না? হ্যাঁ দেওয়া হবে, এটা নিয়ে এত চিন্তা করো না। হ্যাঁ, এটা কোনো বিষয় না, তোমাদের উপস্থিতি আমরা কিন্তু রাখছি। হ্যাঁ, সুতরাং এই ক্ষেত্রে তোমাদের চিন্তা করতে হবে না। এখন গত ক্লাসের যে রোল সেটাই আপাতত থাকছে। হ্যাঁ, কিছু হয়তো চেঞ্জ হতে পারে, সেটা পরবর্তীতে দেখা যাবে। কেমন? আর গত লেকচার নিয়ে কোনো কোশ্চেন আছে আমাকে একটু জানাতে পারো এখন, যদি থাকে কোশ্চেন তাহলে জানাতে পারো। কেমন? মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আমরা মূল আলোচনায় চলে যাব। তোমরা যারা এসছো সবাই উপস্থিতি দিয়ে দাও, চ্যাট বক্সে যে উপস্থিতি দিয়ে দাও। আচ্ছা, সামনের ক্লাস থেকে আর এভাবে মানে আমি বলতে চাচ্ছি না আর কি, যে উপস্থিতির ব্যাপারটা তোমরা যখনই জয়েন করবে তারপর পরই উপস্থিতি নিজ থেকেই দিয়ে দিবে। কেমন? হ্যাঁ, চ্যাট বক্সে যে উপস্থিতি দিয়ে দিবা একটু। অনেক সময় হয় কি মনেও থাকে না। হ্যাঁ, কিন্তু তোমরা সব ক্লাসেই তো তাই করছো, তাই না? মোটামুটি সব ক্লাসেই উপস্থিতি এভাবেই দিচ্ছ, এভাবেই তোমরা দিয়ে দিবা। ওয়ালাইকুম আসসালাম। আর যারা পরে জয়েন করবা তারা আর সালাম দিও না, যখন আমরা মূল আলোচনায় চলে যাব মাঝখানে কেউ জয়েন করলে হ্যাঁ কোনো কথা বলো না, মিউট থেকো। তাহলে সবাই উপস্থিতি দিয়ে দাও। আমি দেখতে পাচ্ছি 32 জন দিয়েছো, আর 3 জন বাকি আছো। যারা বাকি আছো তারা উপস্থিতি দিয়ে দাও। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা মূল আলোচনায় চলে যাব এখন। একটা স্ক্রিন শেয়ার দিচ্ছি, দেখো। দেখতে পাচ্ছো? স্ক্রিন শেয়ারটা দেখা যাচ্ছে? জি মিস। আচ্ছা, ঠিক আছে। আমরা নবম শ্রেণীর জীববিজ্ঞান ক্লাসে আছি। আমাদের আলোচ্য অধ্যায় হলো অধ্যায় 1, জীবন পাঠ। আর আজকের লেকচার হলো 6। গত 5টা লেকচার যাবত আমরা এই অধ্যায় নিয়ে আলোচনা করছি। তোমরা সবাই বইটা পেয়েছো নাকি একটু জানাও তো আমাকে। কেউ আছো এমন যে জীববিজ্ঞান বই পাও নাই? আছো কেউ এমন? তার মানে সবাই পেয়েছো, তাই তো? তাহলে জীববিজ্ঞান বইটার যে কভার পেজ সেটা সবসময় আমি তোমাদেরকে ক্লাসের প্রথমেই দেখাই। এর কারণ হলো অনেকেই এই বইটাকে চেনো না, অনেকেই পাও নাই এই কারণে। এবং আমাদের যে বিষয়বস্তু সমূহ সেইটাও আমাদের পেজটা উল্টালেই পাওয়া যায়। যারা বইটা পাও নাই সূচিপত্রটা তাদের জন্যই দেওয়া ছিল। আশা করি এখন আর দেখাতে হবে না, সবাই পেয়ে গেছো। তো আমরা প্রথম অধ্যায়টা পড়ছিলাম জীবন পাঠ। সেই আলোচনার বিষয়বস্তুগুলো একটু দেখবো আমরা এখন। যে আমাদের গত লেকচার পর্যন্ত, গত লাস্ট লেকচারে আমরা জেনেছি যে শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ সমূহ সম্পর্কে। গত 2টা লেকচার আসলে আমাদের ছিল শ্রেণীবিন্যাসের।
শ্রেণীবিন্যাসের ধাপ সমূহ নিয়ে আলোচনা ছিল গত 2টা লেকচারে। আর আজকে আমরা জানবো বা আজকে আমরা আলোচনা করব মূলত দ্বিপদ নামকরণ পদ্ধতি সম্পর্কে এবং শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ সম্পর্কে। আমি দুঃখিত, সেটা হচ্ছে যে আমরা আসলে গত 2টা লেকচারে শ্রেণীবিন্যাসের ধাপ না, শ্রেণীবিন্যাস সম্পর্কে আলোচনা করেছি, জীব জগতের শ্রেণীবিন্যাস সম্পর্কে আলোচনা করেছিলাম। আর আজকের প্রথম আলোচ্য বিষয় হচ্ছে শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ, আর তারপরে আমরা দ্বিপদ নামকরণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। আশা করছি যে আজকে আমরা এই চ্যাপ্টারের শেষ অংশটুকু শেষ করতে পারবো। কেমন? তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে যে 1.4-এ আছে হলো শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ সম্পর্কে আলোচনা। আমরা শ্রেণীবিন্যাসের প্রতিটা ধাপ তার আগের ধাপের বৈশিষ্ট্যগুলোর সাথে নতুন কিছু বৈশিষ্ট্য যোগ হয়, এই সম্পর্কে কি আগে আলোচনা করেছিলাম? একটু বলো দেখি, একটু কেউ হ্যাঁ অথবা না বলো তো। আমার ধারণা যে গত লেকচারে কিন্তু আমরা এটা নিয়ে সামান্য আলোচনা করেছিলাম। আচ্ছা, যাই হোক, নতুন করে আলোচনা শুরু করি। যে আমরা জানি যে এই যে শ্রেণীবিন্যাসের ধাপগুলো আছে, হ্যাঁ, 7টা ধাপ তোমরা জানো। সেই 7টা ধাপের প্রতিটি ধাপে তার আগের ধাপের বৈশিষ্ট্যগুলোর সাথে নতুন কিছু বৈশিষ্ট্য যোগ হয়। হ্যাঁ, আর যত উপরের ধাপ তার অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যের সংখ্যা তত কম থাকে। আর যত তুমি মানে এই উপরের ধাপগুলোতে বৈশিষ্ট্য সংখ্যা কম থাকলেও এখানে জীবের সংখ্যা অনেক বেশি থাকে। আমরা আরেকটু বলছি আবারও তোমাদের সুবিধার জন্য, যে উপরের যে ধাপগুলা থাকে সিঁড়ির মতো, ধরো উপরের সিঁড়িতে মানে উপরের সিঁড়ির ধাপে বৈশিষ্ট্য সংখ্যা কম থাকবে কিন্তু জীবের সংখ্যা তত বেশি থাকবে। ঠিক উল্টো ভাবে আমরা বলতে পারি যে নিচের ধাপগুলোতে বৈশিষ্ট্য সংখ্যা বেশি থাকে এবং অন্তর্ভুক্ত জীবের সংখ্যা তত কম থাকে। তো একটি জীবকে প্রজাতি পর্যায়ে যখন বিন্যাস করা হয়, বিন্যাসে মূলত আন্তর্জাতিক কোড চিহ্নিত 7টা ধাপ আছে, সেই ধাপটা আমরা মেনে চলি। হ্যাঁ, প্রজাতি পর্যায়ে বিন্যাসে মূলত আন্তর্জাতিক কোড চিহ্নিত 7টা ধাপ আছে এবং এটাকে আমরা মেনে চলি। আমরা 7টা ধাপ দেখলে আমরা এই বিষয়টা একেবারে সঠিকভাবে বুঝতে পারবো। হ্যাঁ, আমরা একটু দেখি ধাপ সমূহ। তোমাদের সামনে বই আছে তো, তাই না? বলো দেখি, বই আছে? আচ্ছা, তাহলে বইটাতে তো আছেই, তোমরা তো স্ক্রিনেও দেখতে পাচ্ছ। দেখো, আমাদের 7টি ধাপ হচ্ছে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। এই যে 7টা ধাপ, এই 7টা ধাপে কিন্তু কোনো তোমার হচ্ছে সিরিয়ালকে ব্রেক করা যাবে না। হ্যাঁ, সিরিয়াল আমরা যেমন ক্লাস 8-এ পড়েছিলাম শ্রেণীবিন্যাসের পর্বগুলো, যেই 9টা পর্ব পড়েছিলাম, সেখানে আমরা বলেছিলাম বারবার যে তোমরা জেনেছো, আশা করি মনেও আছে, যে এই যে পর্বগুলোর যে ক্রমান্বয়ে যে সাজানো, এই ক্রম কিন্তু ভাঙা যাবে না। ঠিক একইভাবে শ্রেণীবিন্যাসের ধাপগুলো, যে 7টি ধাপ এখানে আমরা দেখছি, এখানে এই যেভাবে আছে এই সিরিয়ালটা কিন্তু ব্রেক করা যাবে না। রাজ্য বা কিংডমের পর পর্ব বা ফাইলাম থাকবে, ফাইলামের পর থাকবে হচ্ছে শ্রেণী বা ক্লাস, তারপরে থাকবে বর্গ বা অর্ডার, এরপরে গোত্র বা ফ্যামিলি, গণ বা জেনাস এবং প্রজাতি বা স্পিসিস। এখন এই যে বলছিলাম যে একটি জীবকে যদি প্রজাতি পর্যায়ে আমরা বিন্যস্ত করতে চাই, যে প্রজাতি পর্যায়ে যদি আমরা বিন্যস্ত করতে চাই বা সাজাতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে একটা কোড মেনে চলতে হবে এবং এই কোডে, হ্যাঁ, এই 7টা ধাপ আছে। এই 7টা ধাপ পার হয়ে তারপরে আমাকে সেই জীবটাকে প্রজাতি পর্যায়ে বিন্যস্ত করতে হবে বা সাজাতে হবে। হ্যাঁ, এখন এই ক্ষেত্রে তোমরা দেখো যে উপরের যে পর্বটা, এটা হচ্ছে সিঁড়ির উপরের ধাপ। এই ধাপে, এই 7টা ধাপের প্রথম যে ধাপ বা উপরের যে ধাপ, সেখানে এখানে বৈশিষ্ট্যের সংখ্যা হচ্ছে সবচাইতে কম, কিন্তু এখানে প্রাণীর সংখ্যা বা এখানে জীবের সংখ্যা থাকবে সবচেয়ে বেশি। ঠিক আছে? ঠিক পরে রাজ্য থেকে পর্বে যখন আমরা আসব, তখন পর্বর মধ্যে বৈশিষ্ট্যের সংখ্যা থাকবে আরেকটু বেশি, কিন্তু জীবের সংখ্যা থাকবে আরেকটু কম। এভাবে জীবের সংখ্যা কমতে থাকবে, প্রজাতি পর্যায়ে এসে জীবের সংখ্যা হয়ে যাবে 1টা। ঠিক আছে? আর এখানে বৈশিষ্ট্যের সংখ্যা ছিল কম, পর্বতে বাড়বে, শ্রেণীতে বাড়বে, এভাবে বাড়তে বাড়তে প্রজাতিতে এসে বৈশিষ্ট্যের সংখ্যা হবে সবচেয়ে বেশি। এখন মনে থাকবে তোমাদের, প্রজাতিতে জীবের সংখ্যা কম না বেশি? বলো, প্রজাতি পর্যায়ে জীবের সংখ্যা কম।
কেননা কম। তোমরা জানো প্রজাতি মানে একটা একটা প্রজাতিকে বোঝায়, তাই না? তার মানে হচ্ছে হোমো স্যাপিয়েন্স, তাই না? তাহলে একটা প্রজাতিতে জীবের সংখ্যা তো অবশ্যই কম। হ্যাঁ, এখন তাহলে বৈশিষ্ট্য সংখ্যা কম না বেশি বলো? বেশি। গুড। বেশি। তাহলে ঠিক বেশি। উল্টাটা, তাহলে ঠিক উল্টাটা আমরা বুঝবো রাজ্যে বৈশিষ্ট্য সংখ্যা সবচেয়ে কম আর প্রাণী সংখ্যা সবচেয়ে বেশি, কারণ রাজ্য হচ্ছে তোমার প্রাণী রাজ্য বা উদ্ভিদ রাজ্য। তাহলে সব প্রাণী এটার মধ্যে আছে বা সব উদ্ভিদের মধ্যে আছে, ঠিক আছে না? আর একটা প্রাণী বা একটা উদ্ভিদ আছে, এক জাতের প্রাণী বা এক জাতের উদ্ভিদ আছে হচ্ছে স্পেসিসে। তার মানে সংখ্যা এখানে প্রাণীর কম, বৈশিষ্ট্য বেশি। এখানে সংখ্যা কম, সংখ্যা বেশি, বৈশিষ্ট্য কম। আমরা কি বুঝতে পেরেছি? এখানে কোনো সমস্যা থাকলে বলো, আমরা অন্য জায়গায় চলে যাব। হ্যাঁ, বুঝতে পেরেছো? জি মিস। জি ওকে, মিস। একটু বলো তাড়াতাড়ি, নাহলে সময় অনেক নষ্ট হয়। কেমন? আমরা আবার সেই 7টা যে স্টেপ আছে, 7টা যে ধাপ আছে শ্রেণীবিন্যাসে, সেইটা দেখতে পাচ্ছি। তারপর দেখো তোমরা উপরের ধাপ যেন বড় একটা সেট, এটা হচ্ছে একটা বড় সেট। আর বড় সেটের ঠিক নিচে যে ধাপটা আছে সেটা মনে হচ্ছে তার উপসেট। আমরা সেট পড়েছি না? সেটে দেখবা যে এইটা জি সেটে, মিস। হ্যাঁ সেটে কি জি থাকে? মিস। সেটের সাথে একটা উপসেট থাকতে পারে, উপসেট থাকতে পারে না? তাহলে এই ধাপগুলোকে এমন ভাবে সাজানো হয়েছে, মনে হচ্ছে রাজ্যের একটা উপসেট হচ্ছে পর্ব, পর্বের একটা উপসেট হচ্ছে শ্রেণী। ঠিক আছে, এইভাবে মনে হচ্ছে যে পর্বের উপসেট শ্রেণী, শ্রেণীর উপসেট বর্গ, এভাবে আমরা দেখতে পাই যে আস্তে আস্তে উপসেট উপসেট হয়ে নিচে ছোট অংশটা আমরা পেয়ে যাই। ঠিক আছে, শ্রেণীবিন্যাসে এই পদ্ধতিটি, এই যে এইভাবে করে যে সাজানো হয়েছে, এই পদ্ধতিটাকে বলা হয় হচ্ছে নেস্টেড হায়ারার্কি। নেস্টেড হায়ারার্কি, এটাকে আসে সংজ্ঞা হিসেবে বা 1 নম্বরের প্রশ্ন হিসেবে আসে যে নেস্টেড হায়ারার্কি কি বা বলতে কি বোঝায়। তাহলে নেস্টেড হায়ারার্কি হচ্ছে একটা পদ্ধতি, বিন্যাসের, শ্রেণীবিন্যাসের যে পদ্ধতিটা, হ্যাঁ এই ধরনের পদ্ধতি যেখানে 7টা ধাপে বিন্যস্ত করা হয় প্রাণীকে বা উদ্ভিদকে বা জীবকে, সেটাকে বলা হচ্ছে নেস্টেড হায়ারার্কি। অনেক সময় পুনরাবৃত্তি এড়ানোর জন্য বা বারবার যেন একই জিনিস না আসে, সেটাকে এড়ানোর জন্য আগের ধাপে যে সকল বৈশিষ্ট্য পরের ধাপেও থাকে, ধরো অনেক বৈশিষ্ট্য আছে যা পর্বে আছে তা শ্রেণীতেও আছে, এমন হতে পারে, তাই না? যা রাজ্যে আছে তা পর্বে আছে, এটা তো হবেই। কিন্তু সেই ক্ষেত্রে পুনরাবৃত্তি বা বারবার একই বৈশিষ্ট্য যেন না লিখতে হয়, এই কারণে বা রাজ্যে যদি কোনো বৈশিষ্ট্য থাকে ঠিক সেম বৈশিষ্ট্য যদি পর্বেও থাকে, তাহলে রাজ্যে সেটা উল্লেখ থাকলে পর্বে সেটা উল্লেখ করা হয় না, যেন একই ক্যারেক্টার বা একই বৈশিষ্ট্যগুলো বারবার লিখতে না হয়। সেভাবে লিখলে মানুষের যে হোমোস্যাপিয়েন্সের যে শ্রেণীবিন্যাস সেটা কেমন হয় সেটা এখন আমরা দেখব। এটা দেখে তোমরা ভয় পেয়ে যেও না। এটা একটা প্রাণীর শ্রেণীবিন্যাস দেখানো হয়েছে, আসলে শ্রেণীবিন্যাসকে এই 7টা ধাপে বিন্যস্ত করে কি করে উপস্থাপন করা হয় সেটা বোঝানোর জন্য। কেমন? তো আমরা একটু খালি একটা জিনিস মনে রাখবো যে এই মানে মানুষের যে রাজ্য সেটা কোনটা, পর্ব কোনটা, এই বিষয়গুলো আমাদের একটু মনে রাখতে হবে। আহ প্রত্যেকটা যে তোমার বৈশিষ্ট্য আছে সেগুলো তোমরা দেখলেই তোমাদের মনে থাকবে। আমি একটু বলি, দেখো রাজ্য বা কিংডম হচ্ছে এনিম্যালিয়া, মানুষের ক্ষেত্রে এনিম্যালিয়া। কারণ কি, কেন এটা এনিম্যালিয়ার অন্তর্ভুক্ত? কারণ এটা উদ্ভিদ না, তাই তো? তাহলে প্রাণীর বৈশিষ্ট্য নিশ্চয়ের মধ্যে আছে, যেমন এটা সুকেন্দ্রিক কোষ বিশিষ্ট, বহুকোষী, পরভোজী, কারণ এর নিজে খাদ্য নিজে তৈরি করতে পারে না, এবং জটিল টিস্যুতন্ত্র আছে। এই কারণে এটা এনিম্যালিয়ার অন্তর্ভুক্ত। আমরা এনিম্যালিয়া রাজ্য সম্পর্কে জেনেছি কিনা বলো তো? জি মিস। হ্যাঁ, তাহলে জি সেখানে মিস। আমরা এই বৈশিষ্ট্যগুলো পেয়েছি, এগুলো মানুষের মধ্যে আছে দেখে এরা বা মানুষ এনিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। পর্ব, হ্যাঁ পর্ব আমরা পড়েছি ক্লাস 8-এ। ফাইলাম, করডাটা পর্বের অন্তর্ভুক্ত ছিল না মানুষ? বলো দেখি। জি মিস। হ্যাঁ, মিস। তাহলে কেন? কারণ হচ্ছে জীবনের কোনো এক পর্যায়ে নটোকর থাকে আমাদের, তাই না? তা নটোকর থাকে একেবারে ভ্রূণ অবস্থায়, পরবর্তীতে কিন্তু এটা নটোকরটা কি মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায়। তাহলে আমরা হচ্ছে করডাটা পর্বের অন্তর্ভুক্ত। এরপর আমাদের শ্রেণী কি, শ্রেণী সম্পর্কে আমরা জেনেছি, করডাটা পর্বের শ্রেণীগুলো আমরা জেনেছি ক্লাস 8-এ। আমরা 7 নম্বর শ্রেণী ম্যামালিয়ার অন্তর্ভুক্ত না, মনে আছে তোমাদের? জি মিস। হ্যাঁ, তাহলে আমরা ম্যামালিয়ার জি অন্তর্ভুক্ত, তাহলে মিস। তোমাদের মুখস্থ রাখতে হবে না, তোমরা নিজেরাই জানো। আমরা ক্লাস 8-এ এই কোশ্চেনটার আনসার করেছিলাম যে আহ এই প্রাণীটা বা এই জীবটাকে, এই জীবের শ্রেণীবিন্যাস মানে
একে কিভাবে বিন্যস্ত করা যায়, এর শ্রেণী বিন্যাস উপস্থাপন করো, ইত্যাদি ইত্যাদি। তো ম্যামালিয়া কেন আমরা, কারণ বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো হয় আর আমাদের দেহে লোম বা চুল আছে। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ দুইটা বৈশিষ্ট্য যা কিনা ম্যামালের মধ্যে থাকবেই। তো বর্গ, আমরা কোন বর্গের অন্তর্ভুক্ত এটা তোমরা জানো না, এটা তোমরা এখন বড় হয়েছো, এই সম্পর্কে একটু তোমাদের জানা দরকার, তাই এখানে উপস্থাপন করা হয়েছে। দেখো তোমরা, আমরা প্রাইমেট বর্গের বা অর্ডারের। প্রাইমেটরা কেমন, এরা আঁকড়ে ধরার উপযোগী হাত থাকে, আমরা যে কোনো জিনিসকে আঁকড়ে ধরতে পারি, আমাদের হাতটা এমন। এবং ঘ্রাণ অপেক্ষা দৃষ্টিশক্তি বেশি উন্নত, আমরা কিন্তু আমাদের ঘ্রাণ শক্তি থেকে আমাদের মানে দৃষ্টি শক্তি অনেক বেশি উন্নত। দেখো তোমরা যে কুকুর, বিড়াল, এরাও কিন্তু তোমার প্রাইমেটের ম্যামালের অন্তর্ভুক্ত, ক্লাস হচ্ছে ম্যামাল। হ্যাঁ, কিন্তু তাদের কিন্তু ঘ্রাণ শক্তি অনেক বেশি, ওরা শুকে শুকে মানে অনেক কিছু করতে পারে, তাই না? তোমরা শুকে শুকে দেখেছো ওরা একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট ব্যক্তিকে ধরতে পারে, ঘ্রাণ জি শুকে মিস। কুকুরকে ব্যবহার করা হয়। আমি ওদের ঘ্রাণ শক্তি আমাদের মতো না, অনেক বেশি, কিন্তু তাদের দৃষ্টিশক্তি আমাদের চাইতে কম। তা আমাদের বৈশিষ্ট্য হচ্ছে আমরা প্রাইমেটের অন্তর্ভুক্ত কেন, কেননা আমাদের আঁকড়ে ধরার উপযোগী হাত আছে এবং সাথে আমাদের ঘ্রাণ শক্তির চাইতে আমাদের দৃষ্টিশক্তি অনেক বেশি উন্নত, এটা একটা আমাদের বৈশিষ্ট্য। হ্যাঁ, এই জন্য আমরা প্রাইমেটের অন্তর্ভুক্ত। আর গোত্র বা ফ্যামিলি আমাদের হচ্ছে হোমিনিডি। কেন? কারণ হচ্ছে শিম্পাঞ্জি, গরিলা, বানর প্রভৃতির সাথে সাদৃশ্য আছে। শিম্পাঞ্জি, গরিলা, বানর এইগুলা যে বৈশিষ্ট্য, যে অনেকগুলো বৈশিষ্ট্য আছে যেগুলো আমাদের সাথে সাদৃশ্য আছে। তো এরা যেহেতু হোমিনিডির অন্তর্ভুক্ত, আমরাও হোমিনিডি ফ্যামিলির অন্তর্ভুক্ত। গণ হচ্ছে আমাদের হোমো, তোমরা জানো হোমো সম্পর্কে, দেহের অনুপাতে মস্তিষ্ক সবচেয়ে বড়, আমাদের শরীরের মস্তিষ্কের অংশটা কিন্তু বেশ বড়, এবং খারাপভাবে দুই পায়ে হাঁটতে পারি আমরা। হ্যাঁ, আমাদের মস্তিষ্ক বড় মানে কি জানো, আমাদের মগজের অংশটা অনেক বেশি। মগজ, মস্তিষ্ক মানে হচ্ছে মগজ, মগজ অনেক বেশি, এই কারণে কিন্তু আমাদের বুদ্ধিমত্তা অনেক বেশি। ঠিক আছে, এবং আমরা দুই পায়ে খাড়াভাবে চলতে পারি, অনেক প্রাণী আছে যারা কিন্তু এভাবে চলতে পারে না। এই যে শিম্পাঞ্জি, গরিলা, বানর, এরা কিন্তু একদম স্ট্রেইট হয়ে সাধারণভাবে এদের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। ঠিক আছে, আমরা পারি, এই জন্য এটা আমরা হোমো গণের অন্তর্ভুক্ত। এবং হোমো গণের প্রজাতি স্পিসিস স্যাপিয়েন্স, অর্থাৎ আমরা প্রজাতি হচ্ছে হোমো স্যাপিয়েন্স। কেন? আমাদের চামড়া এবং আমরা চওড়া এবং খাড়া কপাল আমাদের, আমাদের কপালটা বেশ চওড়া এবং বেশ খাড়া ধরনের। খুলির হাড় বা আমাদের মাথার হাড় হোমোগণের অন্য প্রজাতির তুলনায় পাতলা হয়, আমাদের খুলি, মাথার খুলি যে হাড়টা থাকে সেটা বেশ পাতলা থাকে। এবং বৃত্তিক ভাবে উন্নত, আমরা সবচাইতে বুদ্ধিবৃত্তিক ভাবে অন্যান্য যে কোনো প্রাণীর চাইতে আমরা উন্নত। আমাদেরকে কিন্তু বলা হয়, কি বলা হয়, সৃষ্টির সেরা জীব। সেটা জি। হ্যাঁ, হ্যাঁ, সৃষ্টির সেরা জীব। ঠিক আছে, এই হলো আমাদের তাহলে প্রাণী জগতে যেভাবে শ্রেণীবিন্যাস করা হয়। উদাহরণ হচ্ছে আমরা, যেহেতু আমরা সবচেয়ে উন্নত জীব, সুতরাং আমাদের যে শ্রেণীবিন্যাস, সেই বিন্যাসে কিভাবে আমাদের তোমার হলো বিন্যস্ত করা হয়েছে এবং কিভাবে সেগুলোর কি কারণে আমাদের সেই পর্ব, সেই শ্রেণী বর্গ গোত্রে ফেলানো হয়েছে, সেটা এখানে উপস্থাপিত হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিনা, একটু বলো দেখি বাবা। জি মিস, পেরেছি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি যে একটা বিষয়, এটা আমাদের জানা লাগবে যে কোন প্রজাতিকে শ্রেণীবিন্যাসে, যেমন আমাদেরকে শ্রেণীবিন্যাস যে করা হলো প্রাণীকে, মানুষকে কোন ধাপে কেন অন্তর্ভুক্ত করা হলো, হ্যাঁ, তার কারণগুলো কিন্তু জীববিজ্ঞানের ছাত্র হিসেবে জেনে নিতে হয়, যেটা আমরা কিছুক্ষণ আগে জানলাম। কারণ কিন্তু কখনো প্রজাতির শ্রেণীবিন্যাসে লিখতে হয় না। এই যে আমরা যে দেখালাম কিছুক্ষণ আগে, যে মানুষের যে শ্রেণীবিন্যাসের পাশে আমরা কারণগুলো উল্লেখ দেখলাম, সেটা কিন্তু আসলে শ্রেণীবিন্যাস যখন লিখতে বলে তখন কিন্তু কারণ উল্লেখ করতে হয় না, এটা আমাদেরকে নিজের থেকে আলাদাভাবে পড়ার মাধ্যমে জেনে নিতে হয়। আমাদেরকে যখন শ্রেণীবিন্যাস উপস্থাপন করতে বলবে তখন কিন্তু আমরা কারণগুলা লিখবো না, শুধুমাত্র হলুদ হলুদ যেভাবে আমরা হলুদ মার্কার দিয়ে যেভাবে চিহ্নিত করেছি এনিমেলিয়া সহ, এই দেখো রাজ্য এনিমেলিয়া, পর্ব কর্ডাটা, এইটা হচ্ছে শ্রেণীবিন্যাস। এই কারণগুলা কিন্তু শ্রেণীবিন্যাসের অংশ না, এটা আমরা লিখবো না, অংশ হলেও আমরা লিখবো না। আমরা যখন শ্রেণীবিন্যাস লিখবো তখন শুধুমাত্র এইভাবে লিখবো, হ্যাঁ, শুধু হলুদ রঙে চিহ্নিত লাইন বরাবর যতটুকু আছে ততটুকু লিখবো। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো কিনা বলো। এখন আমরা যে বিষয়টি সম্পর্কে আলোচনা করবো সেটা, হ্যাঁ, থ্যাংক ইউ, যেটা আলোচনা করব সেই বিষয়টা তোমরা জানো, দ্বিপদ নামকরণ পদ্ধতি। এটা তোমরা ক্লাস 8-এ জেনেছো অনেকখানি, আর আমার ক্লাস যদি কেউ করে থাকো, তোমরা যারা করেছো,
তারা কিন্তু এই সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা রাখে। হ্যাঁ, বইয়ে যতটুকু দেওয়া আছে সাথে এটা সম্পর্কে যতটুকু না জানলেই না ততটুকু কিন্তু আমি আলোচনা করেছি। দ্বিপদ নামকরণ পদ্ধতি একটা জীবের বৈজ্ঞানিক নাম। তোমরা জানো দুইটা পদ বা দুইটা অংশ নিয়ে গঠিত, জানো কিনা বলো তো? ক্লাস 8-এ জেনেছো না এটা? জি মিস। হ্যাঁ জি মিস। মিস। হ্যাঁ, প্রথম অংশটা হচ্ছে গণের আর দ্বিতীয় অংশটা হচ্ছে প্রজাতি, তাই না? যেমন আমরা যদি উদাহরণ দেই আলুর, গোলালু, তাহলে দেখা যায় ওর মানে বৈজ্ঞানিক নামটা হচ্ছে গোলালুর সোলানাম টিউবারোসাম। তাহলে সোলানাম হচ্ছে গণের নাম আর টিউবারোসাম হচ্ছে কিসের নাম বলো? প্রজাতি। প্রজাতির নাম। তাহলে পুরাটাই হচ্ছে একটা বৈজ্ঞানিক নাম বা দ্বিপদ নাম। ঠিক আছে, কারণ শায়লা পারভিন এটা কিন্তু দ্বিপদ নাম, কিন্তু এটা কি বৈজ্ঞানিক নাম বলো তো? এটা কি সেই দ্বিপদ নাম? দুইটা পদ থাকলেই কি দ্বিপদ নাম? নো মিস। না, নো এটাকে নিয়মের মধ্যে একটা তৈরি করা হয় এই নামগুলোকে, কেমন, এবং এটার একটা ভিত্তি আছে, নিয়ম আছে। এখানে সোলানাম গণ আর টিউবারোসাম হচ্ছে প্রজাতি বোঝায়। এরূপ দুটি পদ নিয়ে গঠিত নামকে দ্বিপদ নাম বলে। নামকরণের যে প্রক্রিয়া, দ্বিপদ নাম তৈরি করার যে প্রক্রিয়া, সেইটাকে আমরা বলবো দ্বিপদ নামকরণ বা বাইনোমিয়াল নোমেনক্লেচার পদ্ধতি। দ্বিপদ নামকরণ কিন্তু একটা পদ্ধতি, আর নাম হচ্ছে একটা নাম। দ্বিপদ নাম হচ্ছে দুইটা পদ নিয়ে নাম গঠিত হবে, কিন্তু পদ দুইটার প্রথমটা হবে গণের, পরেরটা হবে প্রজাতির। ঠিক আছে, শায়লা পারভিন কিন্তু গণ আর প্রজাতি না, সুতরাং শায়লা পারভিন কোনো দ্বিপদ নাম না। ঠিক আছে, আর আমার নামটা করা হয়েছে যেই পদ্ধতিতে, সেটা কিন্তু দ্বিপদ নামকরণ পদ্ধতি না, শুধুমাত্র গণ ও প্রজাতি নিয়ে যে নামকরণ পদ্ধতি, সেটাই হচ্ছে দ্বিপদ নামকরণ পদ্ধতি। আমরা কি বুঝতে পেরেছি? জি হ্যাঁ, মিস। জি মিস। থ্যাংক ইউ। তো নামকরণ পদ্ধতির লক্ষ্য কি? লক্ষ্য একটাই, লক্ষ্য হচ্ছে যে এই বৈচিত্র্যময় যে জীব জগৎ, এত প্রাণী, এত উদ্ভিদ আছে, প্রতিটি জীবকে আলাদা নামে আমরা সঠিকভাবে চিনবো। এখন আমার নামে, আমি বারবার আমার নামটাই বলছি, যে আমার নামে শায়লা পারভীন নামে কিন্তু অনেক ছাত্রীও আছে। তাহলে এটা তো দ্বিপদ নাম হলে কিন্তু এটা হতো না। দ্বিপদ নাম এমনই একটা বিষয়, যেমন আমার দ্বিপদ নাম আর তোমার দ্বিপদ নাম কিন্তু একই। কেন? কারণ আমরা একই প্রজাতিভুক্ত, আমরা হচ্ছে হোমো স্যাপিয়েন্স। ঠিক আছে, তাহলে এটার উদ্দেশ্য হচ্ছে এই যে পুরা জীব জগৎকে আলাদা আলাদা ভাবে যেন আমরা বুঝতে পারি, সঠিক নামে চিনতে পারি। যে মানুষকে আমরা হোমো স্যাপিয়েন্স বলবো, মানুষকে আমরা বলি মানুষ, ইংরেজিতে বলা হয় হিউম্যান, তাই তো? অন্য ভাষায় অন্য কিছু বলা হতে পারে। তাহলে বিভিন্ন দেশে যেন বিভিন্ন নামে বললে এই যে একটা সমন্বিত নাম, সেটা কিন্তু আবার সবাই বলে। হোমো স্যাপিয়েন্স বললে কিন্তু সবাই বুঝে এটা মানুষ। ঠিক আছে, তাহলে এইটাই ছিল উদ্দেশ্য, সঠিকভাবে একই নামে যেন সবাই জানে একটা প্রজাতিকে। তো আন্তর্জাতিকভাবে কিছু সুনির্দিষ্ট নিয়ম আছে যেটা মেনে জীবের বৈজ্ঞানিক নামকে নির্ধারণ করা হয়। সেই যে নামের নির্ধারণ করা হবে, সেই বিষয়টা একটা পুস্তক আকারে লিখিত একটা দলিল আছে, যেটা দলিলের মধ্যে যা লেখা আছে সেই নিয়ম অনুসারেই দ্বিপদ নাম করা হয়। সেই যদি উদ্ভিদের ক্ষেত্রে যেই দলিলটাকে আমরা মানি, সেইটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার বা আইসিবিএন। আইসিবিএন এর যে মানে পূর্ণরূপ, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, এটার বানান সহ, সঠিক বানান সহ তোমরা শিখবে, কারণ এটা আসে যে পূর্ণরূপ লিখো, আইসিবিএন এর পূর্ণরূপ লিখো। এটা খুব একটা কমন কোশ্চেন। হ্যাঁ, তো এই আইসিবিএন কর্তৃক হচ্ছে উদ্ভিদের নাম করণকে নির্দেশ দেওয়া হয়। আর প্রাণীর নাম করব কিভাবে, সেই যে নিয়মগুলো থাকবে, সেটা কোথায় থাকবে? ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার বা আইসিজেডএন। শুধু এখানে বোটানিক্যাল, এখানে জুলজিক্যাল, এই দুটোই পার্থক্য। জুলজিক্যাল হচ্ছে প্রাণীর নামের ক্ষেত্রে, বোটানিক্যাল হচ্ছে উদ্ভিদের নামের ক্ষেত্রে। তাহলে আমরা এই যে কোড, এই কোড যে ব্যবহার করি, এই কোডটা আসলে কি? এই কোডটা হলো পুস্তক আকারে বা একটা বই আকারে লিখিত একটা দলিল, যেটার মধ্যে সমস্ত নিয়ম কানুন থাকে, এবং সেই নিয়ম কানুন অনুসারে আমাকে উদ্ভিদ এবং প্রাণীর নামকরণ করতে হয়। নামকরণ ল্যাটিন শব্দে হয়, তোমরা একটু পরেই জানবা। নামকরণ করা হয় ল্যাটিন শব্দে, হ্যাঁ, ইংরেজিতে না। কিন্তু এই যে আমরা হোমো স্যাপিয়েন্স বললাম, সোলানাম টিউবারোসাম বললাম, এগুলো কিন্তু ল্যাটিন শব্দ। তো কোন জীবের বৈজ্ঞানিক নাম সারা বিশ্বে একই নামে পরিচিত হয়, কারণ ল্যাটিন শব্দে করা হয় এবং একটা নির্দিষ্ট নিয়মে করা হয়, এবং সকল বিজ্ঞানীরা এই নামেই ওই জীবটাকে চিনবে। সোলানাম টিউবারোসাম বললে আমরা বুঝবো গোলালু, যে কোনো দেশের লোকই বুঝবে এটা গোলালু, কিন্তু গোলালু বললে কিন্তু বাংলাদেশি ছাড়া আর অন্য কেউ বুঝবে না গোলালু কোনটা। ঠিক আছে, তাহলে আমাদের নামকরণ পদ্ধতির লক্ষ্যটা আমরা জানলাম, এবং কোন কোড ব্যবহার করে কিভাবে করা হয় সেটা আমরা জানলাম। এখন আমরা দেখতে পাচ্ছি
ক্যারোলাস লিনিয়াস সম্পর্কিত কিছু তথ্য। ক্যারোলাস লিনিয়াস খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, একজন বিজ্ঞানী, যে কিনা তোমার হচ্ছে এই শ্রেণীবিন্যাস এবং শ্রেণীবিন্যাস সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ মানে শ্রেণীবিন্যাস সম্পর্কিত বিভিন্ন কাজে বিশদ অবদান রেখে গেছেন। ক্যারোলাস লিনিয়াসকে আমরা দেখতে পাচ্ছি 1753 সালে সুইডিশ বিজ্ঞানী তিনি ক্যারোলাস লিনিয়াস স্পিসিস প্ল্যান্টেরাম নামক একটা বই রচনা করেন। কবে? 1753 সালে। ঠিক আছে, এই নামটা মনে রাখবা, স্পিসিস প্ল্যান্টেরাম। এই বইটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ জীবজগতের জন্য। এই বইটি উদ্ভিদ বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় সূচনা করে। কেন? কারণ এর প্রকাশনার মাধ্যমে দ্বিপদ নামকরণ, আমি কিন্তু লাল কালি দিয়ে আন্ডারলাইন করেছি, একটু দেখো হাইলাইটার দিয়ে, দ্বিপদ নামকরণ পদ্ধতির প্রবর্তন করেন। দ্বিপদ নামকরণ পদ্ধতি যেটা কিছুক্ষণ আগে আমরা জানলাম, সেইটার যে প্রবর্তন মানে মাত্র সূচনা করেন, হ্যাঁ, তিনি এই বইয়ের মাধ্যমে। এবং গণ, প্রজাতি, এগুলোর সংজ্ঞা তিনি দেন এই বইটাতে প্রথম। গণ কি, প্রজাতি কি, এর সংজ্ঞা ক্যারোলাস লিনিয়াসই প্রথম এই বইটাতেই দেন। আর এছাড়াও তিনি প্রথম এই গ্রন্থটার মধ্যে জীবের শ্রেণী, বর্গ, গণ, প্রজাতি, যে ধাপগুলো আমরা দেখেছি না, এই ধাপগুলো তিনিই ব্যবহার করেন। তাহলে তার অবদানটা তোমরা বুঝতে পারছো? তোমরা একটু বই সামনে থাকলে একটু দাগিয়ে নিও অথবা স্ক্রিনশট নিয়ে নাও। লিনিয়াসের এই দ্বিপদ নামকরণ পদ্ধতি নিঃসন্দেহে একটা খুব চমৎকার উদ্ভাবন। এবং এই যে পদ্ধতি, নামকরণ পদ্ধতি, এই পদ্ধতি অনুসারে জীবের নামকরণের মানে যে নিয়মগুলো, সেগুলো এখন আমরা দেখব। দ্বিপদ নামকরণ পদ্ধতির নিয়মাবলী আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এতে। এটা কিন্তু সবচাইতে ইম্পর্টেন্ট অংশ তোমাদের এই চ্যাপ্টারের, আমি বলবো, কেননা এটা মানে প্রতি 1 বছর পর পরই এখান থেকে প্রশ্ন আসে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে প্রতি বছরই আসছে এই যে দ্বিপদ নামকরণ পদ্ধতির নিয়ম কি, নিয়মাবলী লিখো, ব্যাখ্যা করো, এইভাবে প্রশ্নটা আসে। আমাদের হাতে খুব কম সময় থাকায় আমরা একটু তাড়াহুড়াই করছি। তারপরেও আশা করি তোমরা বুঝতে পারবা যে নামকরণটা 1 নম্বর পদ্ধতির মানে নিয়মটা কি। প্রথম নিয়মটা হচ্ছে যে নামকরণটা ল্যাটিন ভাষায় হতে হবে, কিংবা ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হবে। এটা হচ্ছে প্রথম তোমার হচ্ছে নিয়ম। একটা উদাহরণ দিয়েছে তরুণ প্রাণী বিজ্ঞানী সাজিদ আলী হাওলাদার, উনি আমাদের বাংলাদেশের একজন তরুণ প্রাণী বিজ্ঞানী। তো সম্প্রতি নতুন প্রজাতির একটা ব্যাঙ আবিষ্কার করেছেন, এবং যা কেবল ঢাকাতে পাওয়া যায়। এবং তিনি ব্যাঙটির বৈজ্ঞানিক নামকরণ কি হয়েছে দেখো, জাকেরেনা ঢাকা। জাকেরেনা ঢাকা, এটা হচ্ছে নতুন একটা ব্যাঙ প্রজাতি, এটা আবিষ্কৃত হয়েছে বাংলাদেশে। আমাদের বিজ্ঞানী সাজিদ আলী এটা হাওলাদার উনি এটা আবিষ্কার করেছেন, এবং নামকরণ হয়েছে এটার কি, জাকেরানা ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা যিনি কাজী জাকের হোসেন, তাকে সম্মান জানিয়ে এখানে এটার নাম রাখা হয়েছে জাকেরানা। আর ঢাকায় পাওয়া যায় বলে ঢাকা। ঠিক আছে, তো এই গণের জাকেরানা নামকরণ করা হয়েছে এইভাবে করে। তো আমরা দেখতে পাচ্ছি এটা ল্যাটিন ভাষায় কিংবা ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করা হয়েছে। কেমন? এখন দেখো 2 নাম্বার বি, বৈজ্ঞানিক নামে 2টি অংশ থাকবে, এটা তোমরা জানো। এটা বৈজ্ঞানিক নামের যখন আমরা সংজ্ঞা শিখেছি তখনই জানতে পেরেছি। প্রথম অংশটি গণের থাকবে আর দ্বিতীয় অংশটি থাকবে প্রজাতি। যেমন এখানে আরেকটা উদাহরণ দিয়েছে ল্যাবিও রোহিতা। ল্যাবিও রোহিতা হচ্ছে রুই মাছ। তো এইখানে ল্যাবিও হচ্ছে তোমার গণের নাম এবং রোহিতা হচ্ছে তোমার প্রজাতির নাম। তাহলে আমরা যে কোনো উদাহরণ দিয়েই এই তোমার হচ্ছে নিয়মগুলোকে দেখাতে পারি। এই আমাদের বইয়ের ল্যাবিও রোহিতা দিয়ে দেখাচ্ছে বলে আমি তাই দিব তা না। আমি যদি অন্য হোমো স্যাপিয়েন্স দিয়েও দেখাতে পারি যে হোমো হচ্ছে তোমার গণের নাম, স্যাপিয়েন্স হচ্ছে প্রজাতির নাম। তো জীব জগতের প্রতিটি বৈজ্ঞানিক নামকে অনন্য হতে হবে, অর্থাৎ ইউনিক হতে হবে। এই নামটা আর কোনো জীবের রাখা যাবে না। ঠিক আছে, আমাদের যেমন একই নামে অনেক মানুষ থাকতে পারে, সেই ক্ষেত্রে প্রজাতির নাম কিন্তু এভাবে রাখা যায় না, কারণ একই নাম 2টি পৃথক জীবের জন্য ব্যবহার করার কোনো অনুমতি নাই। কোথায় নাই বলো দেখি অনুমতিটা? আমাকে একটু বলতে হবে এখন, অনুমতি কোথায় নাই? স্পিসিস প্ল্যান্টেরাম বইটিতে। না, স্পিসিস প্ল্যান্টেরামে না, কোডে। এই যে তোমার ICBN, ICZN, এখানে নিয়মগুলো আছে না, যে নিয়ম অনুসারে আমরা কিন্তু এই যে শ্রেণীবিন্যাস করা হয়, নামকরণ করা হয়, তাই না? সেইখানে নাই, এই নিয়মটা নাই। কেমন? যাই হোক, তুমি যে বলেছো এটার জন্য তোমাকে ধন্যবাদ, কেননা কেউ তো কোনো কথাই বলে না। আচ্ছা, ডি, বৈজ্ঞানিক নামের প্রথম অংশের প্রথম অক্ষর বড় অক্ষর হবে। দেখো তুমি এই যে ল্যাবিও, দেখো প্রথম অংশের প্রথম অক্ষরটা হচ্ছে বড় হাতের, এরপরে
যত অক্ষর আছে দেখো, এই প্রথম অংশের বাকি অংশগুলো হচ্ছে বাকি অক্ষরগুলো ছোট অক্ষর, এবং পরের পুরাটা অংশই হচ্ছে প্রজাতির পুরো অংশটাই হচ্ছে ছোট অক্ষরে হবে। এটা হচ্ছে নিয়ম। এখানে যদি কেউ কোনো ভুল করো, এখানে যদি আর এর জায়গায় বড় অক্ষরের আর লেখো, তাহলেও কিন্তু পুরা নামটা ভুল হয়ে যাবে। এটা হচ্ছে নিয়ম। এরপরে দ্বিতীয় অংশটি আমি বলেছি, এটা যেমন এলিয়াম, সিপা, সিংহ হচ্ছে প্যান্থেরা, লিও, এলিয়াম, সিপা হচ্ছে পেঁয়াজ। এগুলা দেখো প্রতিটার ক্ষেত্রে শুধুমাত্র প্রথম অংশের প্রথম অক্ষরটাই হচ্ছে পুরা বড় হাতের অক্ষর। এছাড়া ই নাম্বারে আছে 5 নম্বরে বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় যখন ছাপা হয়, হ্যাঁ, তখন ইটালিক অক্ষরে লিখতে হয়। যেমন এটা দেখো বাঁকা করে লিখছে না, দেখো সবগুলো বাঁকা করে লেখা, ইটালিক হরফে লেখা। হ্যাঁ, ছাপার সময় ইটালিক হরফে বাঁকা করে দিতে হবে। ছাপানোর সময়, হাতে লেখার সময় না কিন্তু। কিন্তু হাতে লেখার সময় কি করতে হবে, প্রতিটা অংশের নিচে দুইটা পদের নিচে আলাদা করে দাগ দিতে হয়। দেখো দাগ দেওয়া আছে না? জি মিস। হ্যাঁ, কিন্তু দেখো এখানে যে ছাপা হয়েছে কোনো জায়গায় কিন্তু দাগ নাই, তোমাকে জাস্ট হাতে লিখলে কি করবা বোঝানোর জন্য এখানে দাগ দিয়ে দেখানো হয়েছে। তখন কিন্তু তোমাকে বাঁকা করে লিখতে হবে না, তখন তুমি সোজা করে লিখলেও হয়, বাঁকা করে লিখলে হয়, কিন্তু নিচে আলাদাভাবে দুইটা করে দাগ দিতে হবে, একটা একটা করে দুইটা দাগ দিতে হবে। এটা হচ্ছে নিয়ম। আর জি নাম্বারে আছে দেখো, যদি কয়েকজন বিজ্ঞানী একই জীবকে বিভিন্ন নামকরণ করেন, ধরো আমি একটা জীব আমাদের দেশে আবিষ্কৃত হয়েছে, আমি চিন্তা করলাম এর বৈজ্ঞানিক নাম দিব, তাহলে নিয়ম মেনে আমি একটা নাম দিলাম। ইতিমধ্যে অন্য দেশেও জানে যে এই জীবটা আবিষ্কৃত হয়েছে, সে একটা নাম দিল। বিভিন্ন দেশ থেকে এরকম 3 জন বিজ্ঞানী ধরো নাম দিল, হ্যাঁ, একদম নিয়ম মেনেই। কিন্তু সবার নাম তো আর নেওয়া যাবে না। যে সবচেয়ে প্রথম অগ্রাধিকার আইন অনুযায়ী, অর্থাৎ যে সবচেয়ে প্রথম এই নামটা নিয়ম অনুযায়ী সাবমিট করবে, হ্যাঁ, মানে তাদের কাছে জানাবে, সংস্থাকে জানাবে, তার নামটাই নেওয়া হবে। সবার নাম তো আর নেওয়া যাবে না, তাই না? একটা নামই তো রাখতে হবে। আর একেবারে শেষের নিয়মটা এইচ নাম্বারে যেটা আছে, সেটা হচ্ছে যে যিনি প্রথম কোনো জীবের বিজ্ঞানসম্মত নাম দিবেন, তার নাম প্রকাশের সাল সহ উক্ত জীবের বৈজ্ঞানিক নামের শেষে সংক্ষেপে সংযোজন করতে হবে। যদিও এটা আমরা এখন করি না। যেমন দেখো হোমোস্যাপিয়েন্স, পাশে দেখো এল লিখছে, তার মানে লিনিয়াস এই নামটা দিয়েছেন। লিনিয়াস, এই যে ক্যারোলাস লিনিয়াসকে আমরা দেখলাম কিছুক্ষণ আগে, উনি এই নাম দিয়েছেন হোমোস্যাপিয়েন্স। উনি 1758 সালে এই নামকরণ করেছেন, এবং এই দেখো ওনার নামের ছোট মানে একদম সংক্ষিপ্ত রূপ দিয়েছে এল লিখে, 1758 সালকে উল্লেখ করেছে। এটা হচ্ছে নিয়ম। অরাইজা স্যাটিভা বা ধানকে উনি এই নামকরণ করেছেন এল দিয়ে দেখিয়েছে, এবং 1753 সালে এইটা আবিষ্কৃত হয়েছে, আবিষ্কার করেছেন বা নামটা দিয়েছেন, সেটা দিয়েছেন। দেখেছো? এই ছিল আমাদের বৈজ্ঞানিক নামকরণের নিয়মাবলী। এই নিয়মাবলী আমাদেরকে যখন আমরা উপস্থাপন করব, তখন কিন্তু নিয়মাবলী আমাদেরকে এইভাবে সিরিয়াল বাই উপস্থাপন করতে হবে। এখানেও কিন্তু সিরিয়াল মেনটেন করতে হবে, কেমন? তো এখানে আমাদের বইয়ে এই চ্যাপ্টারের একেবারে শেষের দিকে কয়েকটি দ্বিপদ নামকে দেওয়া আছে। তোমরা প্রথমেই ভয় পেয়ে যেও না, হ্যাঁ, প্রথমে ভয় পাবা না। এই বৈজ্ঞানিক নামগুলো আস্তে আস্তে আমাদের মনে হয়ে যাবে, মনে থাকবে, দেখবা আস্তে আস্তে বলতে বলতে। তো আমি প্রথমে যে নামগুলো নিয়েছি সেগুলো হচ্ছে যেগুলো উদ্ভিদের নাম দেওয়া আছে, এখানে 6টা উদ্ভিদের নাম দেওয়া আছে সেগুলোকে দেখো। ধানের নাম হচ্ছে অরাইজা স্যাটিভা, আমরা যখন হাতে লিখবো তখন নিচে আলাদা করে আন্ডারলাইন করবো। পাটের নাম হচ্ছে কর্করাস ক্যাপসুলারিস, আমের নাম হচ্ছে ম্যাঞ্জিফেরা ইন্ডিকা, কাঁঠালের নাম হচ্ছে আর্টোকার্পাস হেটারোফাইলাস, শাপলার নাম হচ্ছে নিমফিয়া নওচেলি, আর জবার নাম হচ্ছে হিবিস্কাস রোজা সাইনেন্সিস। এগুলো মনে হচ্ছে ম্যাডাম আমরা তো উচ্চারণই করতে পারছি না, তো ম্যাডাম একটু আস্তে। হ্যাঁ, কি আসতে মানে ধীরে সুস্থে উচ্চারণ করব? হ্যাঁ তোমাদের মিস। বইয়ে লেখা আছে, হ্যাঁ, তোমরা তার উচ্চারণটা ভাবে তোমরা আস্তে আস্তে নিজেরাই পারবা। অরাইজা স্যাটিভা বা অনেকে স্যাটাইভাও বলে, আমাদের সময় একদম নাই। আর কর্কোরাস ক্যাপসুলারিস, এটা হচ্ছে পাটের নাম। আমের নাম হচ্ছে ম্যাঞ্জিফেরা, অনেকে বলে ম্যাঙ্গিফেরা, ম্যাঞ্জিফেরা ইন্ডিকা। আর কাঁঠালের বৈজ্ঞানিক নাম হচ্ছে আর্টোকার্পাস হেটারোফাইলাস। আর শাপলার নাম হচ্ছে নিমফিয়া নওচেলি। আর জবার নাম হচ্ছে হিবিস্কাস রোজা সাইনেন্সিস। এইগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। তবে আমি একটু বলি তোমাদেরকে কিভাবে আগে তোমরা কোন কোন নামগুলো পড়বে। আমরা আগে কাঁঠাল, শাপলা এই দুটা পড়বো। কেন বলতো? কারণ কাঁঠাল আমাদের জাতীয় ফল, শাপলা হচ্ছে আমাদের জাতীয় ফুল। হ্যাঁ, এভাবে আমরা দুইটা মনে রাখার পরে দেখবা আস্তে আস্তে করে একটা দুইটা প্রতিদিন 2টা 3টা করে মুখস্থ করবা। না বানান কিন্তু একটাও যদি একটা অক্ষরও যদি ভুল হয়, তাহলে কিন্তু তুমি নাম্বার পাবে না। প্রায়ই আসে যে ধরো শাপলার বৈজ্ঞানিক নাম লিখো বা দ্বিপদ নাম লিখো, ঠিক আছে? এভাবে কোশ্চেন আসে। পরবর্তী অংশে অনেকগুলো তোমার প্রাণীর নাম আছে, জীবাণুর নাম আছে। দেখো কলোরার জীবাণু, ভিব্রিও কলেরি, হ্যাঁ,
ম্যালেরিয়া জীবাণু প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। আরশোলার নাম তোমরা জানো পেরিপ্ল্যানেটা আমেরিকানা, পেরিপ্ল্যানেটা আমেরিকানা। মৌমাছির নাম হচ্ছে অ্যাপিস ইন্ডিকা। ইলিশের নাম হচ্ছে টিনুওলোসা হিলিসা। হ্যাঁ, আগে দেখতাম আমরা এখানে নাম হচ্ছে হিলসা ইলসা। হ্যাঁ, আগে বলা হতো। কোনো ব্যাং হচ্ছে জুটটা, না এটা হচ্ছে ডিউটা। আচ্ছা, আমরা পড়েছি বুফো মেলানোস্টিকটাস, এখন বলা হচ্ছে আরেকটা নাম দেয়া হয়েছে। এই বিষয়টা একটু কনফিউশন আছে, তারপর তোমরা বুফো মেলানোস্টিকটাস লিখলেও হবে, আর জুটটা ফ্রাইনাস মেলানোস্টিকটাস এটা দিলেও হবে। দোয়েল হচ্ছে কপসিকাস সলিডিস। হ্যাঁ, তারপর হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারটা হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস, আর মানুষেরটা তোমরা জানো হোমো স্যাপিয়েন্স। এই হচ্ছে আমাদের বই যেগুলো আছে, আমাদের একটু কষ্ট করে আস্তে আস্তে করে শিখতে হবে। হ্যাঁ, শিখলে পরে আমরা পরবর্তীতে যে কোনো জায়গা থেকে বৈজ্ঞানিক নাম চেলে আমরা সেটা উপস্থাপন করতে পারবো। বাড়ির কাজগুলো একটু দেখে নিই, তাড়াহুড়া আছে যেহেতু আমাদের সময় কম। আমাদের প্রথমেই আছে হচ্ছে নেস্টেড হায়ারার্কি, দ্বিপদ নাম, দ্বিপদ নামকরণ কি, এগুলো প্রত্যেকটা আলাদা প্রশ্ন তোমরা জানো। আইসিবিএন, আইসিজেডএন এর পূর্ণরূপ লিখো, এগুলো সবই হচ্ছে তোমার জ্ঞানমূলক প্রশ্ন। 3 নাম্বার আছে ধান, কাঁঠাল, ইলিশ, মানুষ, ডট ডট, মানে হচ্ছে এখানে অনেকগুলো নাম আছে, আমরা বইয়ে দেখেছি। সেই নামগুলো, সেই জীবগুলোর দ্বিপদ নাম লিখো। এখানে কিন্তু যদি লেখে দ্বিপদ নাম না লিখে যদি বৈজ্ঞানিক নাম লিখে, তাহলে কিন্তু ওই একই উত্তর হবে। দ্বিপদ নাম যা, বৈজ্ঞানিক নামও তা, তাই তো? এরপরে এই যে দেখো, এই প্রথম 3টা কি ছিল? জ্ঞানমূলক প্রশ্ন। দেখো রঙই আলাদা করে দিয়েছি। 4 নাম্বার আছে শ্রেণীবিন্যাসের ধাপ কয়টি ও কি কি। কয়টি ধাপ বলো দেখি? 7টি। 7টি। না, 7টি। সেই 7টি বলবা এবং কি কি মানে সেগুলোকে লিখবা। তাহলে এটা হচ্ছে তোমার অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে এটা দিয়ে। এছাড়া মানুষের শ্রেণীবিন্যাস লিখো, যদি তুমি শর্টকাটে লিখো, যেটা আমরা দেখলাম কিছুক্ষণ আগে, হলুদ রং দিয়ে চিহ্নিত করা অংশগুলোকে লিখলে সেটা তোমার হতে পারে একটা অনুধাবনমূলক প্রশ্ন। আর এটা কিন্তু তোমার প্রয়োগমূলক প্রশ্ন হিসেবেও আসতে পারে। মিস, তারপরে আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, আমরা একটু শেষ করে দিই, স্ক্রিনশট নিতে থাকো কারণ আমাদের সময় শেষ। হ্যাঁ, আমি এই জায়গাটা একটু শেষ করি, আমি অবশ্যই তোমাকে আবার জিজ্ঞাসা করবো। 6 নাম্বার আছে শ্রেণীবিন্যাসে ক্যারোলাস লিনেসের অবদান লিখো বা ব্যাখ্যা করো। এই বিষয়টা তোমরা অবশ্যই একটু সুন্দর করে পড়বা। এটা হচ্ছে একটা প্রয়োগমূলক প্রশ্ন এবং একদম শেষে আছে দ্বিপদ নামকরণ পদ্ধতি নিয়মাবলী লিখো। তোমরা কেউ একজন স্ক্রিনশট নিয়ে আমাদের গ্রুপে দিয়ে দাও। এখন তুমি কোশ্চেনটা করো বাবা। মিস, আমরা যখন শ্রেণীবিন্যাস পদ্ধতিটা লিখবো তখন কি মিস বৈশিষ্ট্যগুলোও উল্লেখ করব আমরা? না রে সোনা, এখানে তোমরা ধরো শ্রেণীবিন্যাস লিখো। আমি কিছুক্ষণ আগেই বলে দিয়েছিলাম যে এই যে প্রজাতি, এই যেখানে তোমার কোনো নিয়ম নাই যে কারণগুলা উল্লেখ করার, আমাদেরকে এগুলো জেনে নিতে হয়। আমার কথাটা তোমাদের মনে আছে কিনা? 12 পৃষ্ঠায় লেখা আছে, দেখো, যে যখন আমরা শ্রেণীবিন্যাস করব, হ্যাঁ, ছাত্র হিসেবে আমাদেরকে জেনে নিতে হবে। হ্যাঁ, লেখার মানে প্রচলিত রীতি এটা যে আমরা জানবো কারণগুলো, কিন্তু লিখবো না। তো এই ক্ষেত্রে যদি শ্রেণীবিন্যাস চাই, তাহলে আমি যতটুকু দিয়েছি না তোমাদেরকে, যে আমি এটা থেকে একটু বের হই, তাহলে তোমাদেরকে দেখাতে পারবো। আমি তোমাদেরকে দিয়েছি, এটা দেখো হলুদ রঙে। এখনই লাইনটা কেটে যাবে, আমি তারপরে একটু দেখায় দিই কোথায় ছিল সেটা। মানুষের শ্রেণীবিন্যাস যেখানে দেখালাম ওখানে ছিল এটা। আচ্ছা, আমাদের সময় প্রায় শেষ, আমি দেখিয়ে শেষ করে দিব। তোমরা কি সবাই উপস্থিতি দিয়েছো? আচ্ছা, এই যে এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো তো। উপস্থিতি দিয়ে থাকলে যে কোনো সময় লাইনটা কেটে যাবে। আমরা লাইন কেটে যেতে পারে। আচ্ছা, এই যে শুধু হলুদ অংশগুলা লিখবা, এই যে এনিমেলিয়া, করডাটা, এভাবে করে। হ্যাঁ, তো ঠিক আছে, তোমরা ভালো থাকবে। সামনের ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।